আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? রাত 3টার ঘরের কোন পর্ব নম্বর 4 নিয়ে চলে আসলাম। তো চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে বাথরুমের ওপার থেকে ডাক। আমার কোণের ভেতর নিজের রক্ত চলাচলের শব্দটাও যেন হঠাৎ করে থমকে গেল। বাথরুমের বন্ধ দরজা ওপার থেকে আমার গলায় সেই বিকৃত ফিসফাসনি মেঝের কাঠ ভেদ করে গড়িয়ে আসছে। কি হলো? চুপ আছিস কেন? আঙুলের কাটা দাগটা বেশ গভীর, তাই না? রক্ত তো থামছে না। আমি ভয়ে ভয়ে নিজের ডান হাতের আঙুলগুলোর দিকে তাকালাম। ফোঁটা ফোঁটা তাজা লাল রক্ত মেঝের ওপরে পড়ে জমাট বাঁধছে। আর সবচেয়ে ভীতিজনক বিষয় হলো, সেই রক্তের ফোঁটাগুলো মেঝেতে পড়ার পর স্থির থাকছে না। রক্তগুলো মেঝের কাঠ ছুঁয়ে ধীরে ধীরে গড়িয়ে সোজা বাথরুমের দরজার নিচ দিয়ে ফাঁকা জায়গাটা দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। যেন বাথরুমের ভেতর থাকা দেখা কোনো পৈশাচিক মুখ মেঝের রক্তগুলো সেটে শুয়ে নিচ্ছে। বাথরুমের দরজাটা হালটা হঠাৎ করে নিজের থেকে ঘুরতে শুরু করলো। কাঠের জীর্ণ দরজার ফাঁকা দিয়ে ভেতর থেকে এক ঘন বিষাক্ত কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। সেই ধোঁয়ার গন্ধ পচা কবর বা গলিত মাংসের চেয়েও 1000 গুণ বেশি বিশদ। আমার মনে হলো সেই ধোঁয়া নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকতেই বুকের ভেতরে যেন জ্বলন্ত কয়লা চেপে বসেছে। ছায়ার সকল নরক রূপান্তর। আমি উল্টের দিকে লাফিয়ে উঠে ঘর থেকে পালানোর জন্য দৌড় দিতে চাইলাম, কিন্তু আমার পা দুটো মেয়েদের সাথে জমানো আঠার মতো আটকে গেল। পায়ের দিকে তাকাতেই আমার চোখ ছানা বড় হয়ে গেল। আমার মেঝের কাঠ ফেটে বেরিয়ে এসে অসংখ্য কাটা হাতের কালো ছায়া, মানুষের আঙুলগুলোর জায়গা লম্বা লম্বা ব্লেডের মতো নখ। সেই হাতগুলো আমার দুটো পা হাঁটু পর্যন্ত পেঁচিয়ে ধরেছে। নখগুলো চামড়া ভেদ করে মাংসের ভেতরে ঢুকে যেতেই এক নারকীয় যন্ত্রণা ছড়িয়ে পড়ল পুরো শরীরে। ঠিক তখনই বাথরুমের দরজাটা পুরোপুরি খুলে গেল। ভেতর থেকে বের হয়ে এলো কোনো এক মানুষ, বা পন্থান্ত নয়, এক বিশালাকার শয়তানের অজয়ব। সেটির শরীর প্রায় 8 ফুট লম্বা, পুরো আবৃত কালো কুচকুচে বিষাক্ত মাংসচল চামড়া। সেটির কোনো ঘাড় নেই। কাঁধের উপর দুটো বিশাল আকৃতি উল্টা মোড়ানো মুখ। একটি মুখের চোখগুলো থেকে অনবরত তাজা রক্ত ঝরছে, আর অন্য মুখটির কোনো চোখ নেই, শুধু বিশালাকার একটা চেরা গহ্বর, যার ভেতরে সার সার ধারালো কাতারের মতো দাঁত। সে দুটো হাড় ঝিরঝিরে তীব্র হাত মেঝের উপর ঘষে ঘষে আমার দিকে এগোতে লাগলো। মেঝের টাইলস আর কাঠ সেটির নরকের ঘর্ষণে ফলা ফলা হয়ে ছিটকে যাচ্ছে। সেটি আপনার থেকে মাত্র 1 ফুট দূরেই এসে তার রক্ত ঝরা মুখটা নিচু করলো। সেটির বিষাক্ত লাল আমার মুখের উপর পড়তে লাগলো। সেটির গলার ভেতর থেকে একসাথে 100টা মরণাপন্ন মানুষের অত্যাচারকারের আওয়াজ ভেসে এলো। তুই ভেবেছিলি কি এটা কোনো সাধারণ প্রথা? আমি হলাম সেই পৃথিবীর সৃষ্টির লগ্নের অভিশাপ, দেশ হরিণ। আমি ছুঁয়ে দিই, তার অস্তিত্ব মহাবিশ্ব থেকে মুছে যায়। ছায়াজগতের সেটির বিশাল হাতটা আমার মুখের ছাতির ওপরে এসে পড়ল। মুহূর্তের মধ্যে ঘরে ছাদ, দেওয়াল, জানলা সব কাচের মতো চুরমার হয়ে ভেঙে পড়ল। আমার চারপাশে চেনা বিশ্ব এক লহমায় অদৃশ্য হয়ে গেল। আমি আর আমার চেনা ঘরে নেই। আমি এসে পড়েছি এক অসীম সীমাহীন অন্ধকার জগতে, যেখানে আকাশ বলে কিছু নেই, নিচে কোনো মাটি নেই। আমি ভাবছি
এক বিশাল রক্তের নদীতে, যার তরল গরম ফুটন্ত তেলের মতো আমার গায়ের চামড়া জ্বালিয়ে দিচ্ছে। আমার চারপাশে ভেসে উঠেছে হাজার হাজার মানুষের শরীর। তাদের কারো চোখ নেই, কারো মুখ নেই, সেলাই করা, আবার কারো মাথা ধর থেকে আলাদা হয়ে ঝুলছে। তারা সবাই একসাথে অদ্ভুত করা যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু তাদের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সেই রক্ত নদীর মাঝখান থেকে জেগে উঠল এক বিশালাকার কালো সিংহাসন। সিংহাসনে বসে আছে সেই দ্বিমুখী দানব। তার চারপাশে গিজ গিজ করছে সেই ছায়ামূর্তিগুলো, যাদের আমি আগের পর্বে দেখেছিলাম। তারা হাত তালি দিয়ে বৈশেষিক উল্লাসে মেতে উঠেছে। দানবটি তার রক্ত ঝরা মুখটা খুলে গর্জন করে উঠল, তুই এই নরকের নতুন বন্দী, কিন্তু তোর শাস্তি একটু অন্যরকম হবে। তোকে আমি মারবো না, তোকে জীবিত রাখতে হবে এই রক্তের সাগরে, যেখানে প্রতি মুহূর্তে তোকে নিজেকে শরীর ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা সহ করতে হবে। সেটি ইশারায় রক্ত নদীর ভেতরে থেকে বিশালাকার ছায়ার স্পর্শের মতো দেখতে কিছু কালো লতা বেরিয়ে এসে আমার হাত পা আর গলা পেঁচিয়ে ধরল। লতাগুলোর গায়ে থাকা ছোট ছোট কাঁটা আমার রগের ঢুকে বিষ ছড়িয়ে দিল। আমি যন্ত্রণায় বিকট চিৎকার করতে চাইলাম, কিন্তু অমনি রক্ত নদীর বিশালতা লাল পানি আমার মুখের ভেতরে ঢুকে গলার অবসর করে দিল। সে সত্যের বিশেষিকা। আমি রক্তের অবলত গহ্বরে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে আরো গভীর। আমার চেতনার শেষ বিন্দুটুকু যখন নিভে যাওয়ার মুখে, ঠিক তখনই অন্ধকারের ব্যাকগ্রাউন্ডে একটা অদ্ভুত শব্দ বেজে উঠল। শব্দটা কোনো ঘড়ির। হঠাৎ করে রক্তের লাল নদীটা অদৃশ্য হয়ে গেল। আমি দেখতে পেলাম আমি দাঁড়িয়ে আছি একটা আয়না ঘরে। আমার চারপাশে শত শত আয়না, প্রতিটি আয়নায় দেখা যাচ্ছে আমার জীবনের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রতি আয়নার ভেতরে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই অশুভ সত্যটি। আমি যে আয়নার দিকে তাকাচ্ছি, সেখানেই সে আমার ঘাড়ের হাত রেখে ফিস ফিস করছে। আমার মনে হলো আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মস্তিষ্কে এই তীব্র মানসিক যন্ত্রণার ভয় সহ্য করতে পারছি না। হঠাৎ একটি আয়নার কাঁচ ফেটে সেখান থেকে একজোড়া বিশালাকার হাত বেরিয়ে এসে আমার মাথাটা দুপাশ থেকে চেপে ধরল। আয়নার ভেতরে চেহারার মুখটা আমার ঠিক কানের কাছে চলে এলো। সেটির স্মরণ এবার কোনো দানবের নয়, এটি মহিম শান্ত, যা শুনলে কলিজা শুকিয়ে যায়।